তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি, এক্সট্রা ক্লাসটা করাচ্ছি। এই পরীক্ষা আমি নিয়েছিলাম তোমাদের 8 মার্কের লজিক থেকে আমি পরীক্ষা নিয়েছিলাম। আশা করি তোমরা যদি আমার ফুল টিউশনটা পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই প্রশ্নটা কোন অধ্যায়ের। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, বৈধতা বিচার করো। এই যে প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটা 8 মার্কের লজিক, এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে। তো নিরপেক্ষ ন্যায় থেকে আমি দিয়েছিলাম তোমাদের প্রশ্ন। আমি যেহেতু আমার ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে, মেইন ক্লাস সবার আগে যুক্তি থেকে আরও মূলত 12টাতে আমি কমপ্লিট করে দিয়েছি। পুরো টিউশনটা প্লে লিস্টে আছে। তারপরে এক্সট্রা ক্লাস করিয়েছি, যে কত রকমভাবে লজিক প্র্যাকটিস করিয়েছি। কে নোট পায়নি সেটা দিয়েছি, কে নোট বুঝতে পারেনি সেটা দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো এগুলো সব এক্সট্রা ক্লাস। আর মেইন ক্লাস সিরিয়ালি যুক্তি থেকে আরও পুরো টিউশনটাকে কমপ্লিট করেছি। যেমন তোমরা টিউশন বাড়ির আশেপাশে পড়ো, এরকমই এটা। সাধারণত তোমাদের মনে হবে না যে ইউটিউবে আবার টিউশন পড়া যায় নাকি, কিন্তু আমি একমাত্র প্রথম ব্যক্তি ফিলোসফিতে টিউশন ফ্রি করে দিয়েছি ইউটিউবে, যেখানে পড়লে তোমাদের আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে না। তো প্লিজ এই চ্যানেলটা কিন্তু তাদের জন্য যারা ভালো রেজাল্ট করতে চায়, যারা ফিলোসফিকে প্রকৃতপক্ষে বুঝতে চায়, যারা লজিক শিখতে চায়, যারা প্রত্যেকটা অধ্যায় নোটস চায়, প্রত্যেকটা অধ্যায় লজিক চায়, যারা পুরো টিউশনটা ফ্রিতে চায়, তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা। তো প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার, যারা ভালো রেজাল্ট করতে চায়, প্লিজ তাদেরকে শেয়ার করবে, ঠিক আছে? আর ভবিষ্যতেও যারা ফ্রি টিউশন পড়তে চায় তাদেরকেও শেয়ার করবে, তারাও যাতে এখানে সাবস্ক্রাইব করে রাখে, তাদেরও ক্লাস সেমভাবেই শুরু হবে। তো প্লিজ শেয়ার। আর কোন অধ্যায় নোট লাগবে, কোন অধ্যায় লজিক লাগবে, কোন অধ্যায় এমসিকিউ লাগবে, কোন অধ্যায় এসিকিউ লাগবে, পুরোটা প্লে লিস্টে অধ্যায় ধরে ধরে যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় কমপ্লিট সুন্দর করে সাজানো আছে, একদম সুন্দর করে। তোমার নোট লাগবে না এমসিকিউ লাগবে না এসিকিউ লাগবে, আমি একটা কথা বলছি, এটা কিন্তু শুধু সাজেশনাল চ্যানেল নয়, এখানে টিউশনের চ্যানেল। একটা টিউশন পড়ে 100% রেজাল্ট করতে গেলে পুরো টিউশনটা পড়তে হবে। সাজেশন একটা দুটো সাজেশন, ওই এমসিকিউ দুটা সাজেশন, এসিকিউ দুটো সাজেশন, দুটা নোট, এইভাবে কিন্তু 100% রেজাল্ট করা যায় না, ঠিক আছে? তো পুরো টিউশনটা তোমাদের প্লে লিস্টে আছে। তোমার কোথায় দরকার, কি দরকার, কোন নোট দরকার, তোমার যদি লাগে ফ্রি টিউশন পড়তে আর লজিক যদি প্রকৃতপক্ষে শিখতে হয়, তো প্লে লিস্টে চলে যাও, পুরো টিউশনটা তোমরা পেয়ে যাবে। আর সাজেশন, আমার পুরো টিউশনটাই কিন্তু শুরু থেকেই সাজেশন ভিত্তিক। তুমি যদি আমার শুরু থেকে প্রত্যেকটা ক্লাস করো, তোমার আর আলাদা কোনো সাজেশন লাগবে না। আর আমারই ক্লাস যদি করো, পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এমসিকিউ হোক, এসিকিউ হোক, লজিক হোক, নোটস হোক, 100% দিতে পারবে। কারণ যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে সেগুলোও করিয়েছি, আবার সোজা প্রশ্নগুলোও করিয়েছি। সবগুলো অধ্যায় ধরে ধরে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তো প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার। আমি তাদের জন্য আছি, আমার টিউশন তোমাদের সঙ্গে আছে। তো পুরো টিউশন যদি লাগে তো প্লিজ প্লে লিস্টে গিয়ে কোন অধ্যায় তুমি বুঝতে পারোনি, আমি 100% বলছি, একবার সেই অধ্যায় লজিক ক্লাস করো, 100% বলছি জীবনে আর সেই অধ্যায় লজিক ভুলবে না। সেই নিয়মেই আমি লজিকগুলো করিয়েছি। যেহেতু ফিলোসফি বেশিরভাগটাই লজিক, আর লজিকের কোন প্রশ্ন আসবে, কি আসবে না, সব কিছুই বলে দিয়েছি, লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। জলের মতো লজিক অধ্যায়গুলো তোমাদের কমপ্লিট, জলের মতো। সেটা বচন অধ্যায় হোক, বচনের বিরোধিতা হোক। বচনের বিরোধিতা সাধারণত এমসিকিউ এসিকিউ আছে, কিন্তু সেই দুটো ছকের মাধ্যমে এমনভাবে লজিকগুলো বুঝিয়ে দিয়েছি, এই যে এমসিকিউ এসিকিউগুলো সেগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। মুখস্থ বলে আর কিছু থাকবে না, যে কোনো প্রশ্ন আসলেই পারবে। যুক্তিটা লজিক না, যুক্তি থেকে যা লিখে দেয় তাই সেগুলো পড়লে হয়ে যাবে। বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক বৈকল্পিক, ট্রুথ ফাংশন, বলীয় ভাষ্য, ভেনচিত্র, এই লজিকের চ্যাপ্টারগুলো এত সুন্দর করে এমসিকিউ এসিকিউ লিখে দিয়ে সঙ্গে সেই প্রশ্নগুলো কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, এগুলোই সাজেশন। যদি পরীক্ষা 100% রেজাল্ট করতে হয়, একবার জাস্ট দেখো, ওই ভয় পেয়ে লাভ নেই, একবার দেখো। যে কোনো প্রশ্ন, যতই প্রশ্ন, নিজে হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারবে। আমি সেইভাবেই সোজা প্রশ্ন, ব্যাকা প্রশ্ন, যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে সেভাবে করিয়ে দিয়েছি। তো অধ্যায় ধরে ধরে দেখো, 100% বললাম, জীবনে সেই লজিক আর জীবনে ভুলবে না। আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের এমসিকিউ এসিকিউ 100%। তো এই ছিল তোমার বলার। কেন বলি, কারণ তোমাদেরকে যদি না বলি, ওই একই প্রশ্ন হচ্ছে তোমাদের
কমেন্ট সেকশনে আসে, কমেন্ট সেকশনে এটাই আসে, স্যার ওই অধ্যায় লজিকটা করান, স্যার ওই অধ্যায়ের হচ্ছে নোটটা দেন, স্যার ওই অধ্যায় এমসিকিউটা করান, স্যার ওই অধ্যায় এসিকিউটা করান, স্যার শুধু সাজেশন দেন। এগুলো বলার জন্যই আমাকে প্রত্যেকটা ক্লাসেই আমাকে বলতে হয়, যাতে তোমরা এগুলো বুঝতে পারো যে বাকি ক্লাসগুলো আছে। এটাই হচ্ছে বলার মূল উদ্দেশ্য। তো প্লিজ শেয়ার করবে, আর এখন ক্লাসটা করো, আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি কেন তোমরা পারোনি। এগুলো সব কমপ্লিট হয়েছে, প্রচুর লজিক করিয়েছি, মেইন ক্লাস করিয়েছি, এক্সট্রা প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লাস করিয়েছি। তারপরও তোমাদের হয়তো অসুবিধা হয়েছে বা কোনো কারণে তোমরা পরীক্ষা দিতে পারোনি, কিন্তু অসুবিধা নেই, এখনও সময় আছে। পরীক্ষার আগে এই উত্তরটা দেখে নিয়ে বাকি ক্লাসগুলো এই অধ্যায়ে গিয়ে দেখে নেবে। যে অধ্যায়ে তোমার প্রবলেম সেই অধ্যায়ে গিয়ে যা যা ক্লাস আছে সবগুলো পুরোটা 2024-এর টিউশন। তো প্লিজ উত্তরটা দেখে নাও। এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, অতএব চাঁদ সূর্যের চারিদিকে ঘোরে। তো এইটা লজিকগুলো এমনভাবে শিখিয়েছি, যে কোনো লজিকই আসুক তোমরা পারবে। তো সবার আগে আমাদেরকে কি করতে হয়, সবার আগে আমাদেরকে কিন্তু এটা কিন্তু যৌক্তিক আকার বা আদর্শ আকারটা কিন্তু আমাদেরকে সাজাতে হয়। তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, অতএব চাঁদ সূর্যের চারিদিকে ঘোরে। এটা সবার আগে আমাদেরকে আদর্শ আকারটা বার করতে হবে। তো আদর্শ আকার কি করে বার করব, সেগুলো আমি মেইন ক্লাসে শিখিয়েছি, এক্সট্রা ক্লাসে শিখিয়েছি। তো এখন আমি বলে দিচ্ছি, বার করার নিয়ম হলো অতএব, সুতরাং, কাজী থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, আর কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তাহলে অতএব আছে, তাহলে তার পরের বাক্য মানে এটা সিদ্ধান্ত। তো সবার আগে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হয়। চাঁদ সূর্যের চারিদিকে ঘোরে, এটা আলটিমেটলি কোন বচন, এটা কিন্তু এ বচন হবে। তাহলে চাঁদ হয় এমন, ঠিক আছে, যা সূর্যের চারিদিকে ঘোরে। চাঁদ হয় এমন যা সূর্যের চারিদিকে ঘোরে, এটা আমাদেরকে সাজাতে হবে। তো চলো সাজিয়ে নিই। সবার আগে সিদ্ধান্ত লিখতে হবে। চাঁদ চাঁদ হয় এমন যা সূর্যের চারিদিকে ঘোরে। আরেকটা কথা বলছি, এই যে এগুলো না প্রত্যেকটাতে আলাদা আলাদা করে নাম্বার আছে, যেটা আমি বলে দিব। তোমাদের শুধু যদি আদর্শ আকারটা ভুল হয়, বাকিগুলো যদি ঠিক হয় সেটা তো নাম্বার পাবে, সেটাও আমি বলে দিব। পুরো ডিটেলসটা বলে দিব যে কোথায় ভুল হলে নাম্বার পাবে আর কোথায় ভুল, প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম্বার আছে। যে মূর্তি, সংস্থান, বৈধতা বিচার, প্রত্যেকটা দোষ, প্রত্যেকটা আলাদা করে আমি সব বলে দিচ্ছি কোনটাতে কত নাম্বার আছে, যেটা পরীক্ষায় ভুল করলেও নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল একটা, হ্যাঁ, সিদ্ধান্ত হয়ে গেল। সবার আগে সিদ্ধান্ত, এটার সিস্টেম কি, এটা হচ্ছে আদর্শ আকার। ঠিক আছে, আদর্শ আকার, আদর্শ আকার, এগুলো আমি শিখিয়েছি। আদর্শ আকার বা যৌক্তিক আকার, যেটাই লেখো না কেন, যৌক্তিক আকার। হ্যাঁ, আদর্শ আকার বা যৌক্তিক আকার, এটা হচ্ছে আদর্শ আকার বা যৌক্তিক। এই যে যেটা সাজাচ্ছি না, এটাকে বলে আদর্শ আকার বা যৌক্তিক আকার। তো সবার আগে সিদ্ধান্ত বার করা হয়ে গেল। এবার সিদ্ধান্তে যে উদ্দেশ্য পদটা আছে না, যে চাঁদ, এই চাঁদ শব্দটা এখানে চাঁদ শব্দটা, এই যে চাঁদ, এটা তো হয়ে গেল, তাহলে দুটো পড়ে থাকলো। এই চাঁদ শব্দটা যেখানে থাকবে এই দুটো লাইনের মধ্যে, সেটাই হবে দ্বিতীয় লাইন। তার মানে চাঁদে যে দ্বিতীয় এটা আছে, চাঁদ পৃথিবী চারিদিকে ঘোরে, এটা হবে দ্বিতীয় লাইন। তাহলে উত্তরটা কি হবে, এখানে কোন বচন হবে, এটা এ বচন। চাঁদ হয় এমন যা পৃথিবীর চারিদিকে ঘোরে। নিচ থেকে উপরে উঠতে হবে। চাঁদ হয় এমন যা পৃথিবীর চারিদিকে ঘোরে। খুবই সোজা, জলের মতো শিখিয়েছি আমি একদম। অধ্যায়গুলো প্রত্যেকটা ক্লাস করো, বললাম তো, যে কোনো লজিক আসুক একদম 1 মিনিটে করে দিবে। পৃথিবীর চারিদিকে, এই লজিকগুলো এত সুন্দর করে শিখিয়েছি, হ্যাঁ, মানে জীবনে ভুলবে না। পৃথিবীর চারিদিকে ঘোরে। তোমরা যে ভাবো আমি লজিক পারবো না, আমি এমনভাবে শিখিয়েছি, যে পারে না সেও লজিক পারে। এই অধ্যায়ে চলে যাও প্লে লিস্টে গিয়ে, হ্যাঁ, নিরপেক্ষণের অধ্যায় দেখে নাও, যা যা ক্লাস করে দেখে নাও, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, জীবনে আর ভুলবে না। হয়ে গেল, তাহলে দুটা হয়ে গেল। এবার যে দুটা হয়ে গেল, তা পড়ে থাকলো কোনটা, যে এই যে এটা পড়ে থাকলো, যে তাহলে এটা হবে সবার উপরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটাও কোন বচন, এটাও এ বচন হবে। পৃথিবী হয় এমন যা সূর্যের চারিদিকে ঘোরে, এটা এ হচ্ছে সবার উপরে। পৃথিবী হয় এমন যা সূর্যের চারিদিকে ঘোরে। খুবই সোজা এগুলো লজিক, খুবই সোজা। খালি মনে হয় কঠিন, কিন্তু আসলে কঠিন কিছুই না। আমি এমনভাবে লজিক ক্লাসগুলো প্রত্যেকটা, আশা করি এখন বুঝতেই পারছো। বাকি ক্লাসগুলো করবে, দেখবো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবী হয় এমন সূর্যের চারিদিকে
করে। এটা কোন বচন? এটাও এ বচন। ঠিক আছে, তো হয়ে গেল, সাজানো হয়ে গেল। আলটিমেটলি কিন্তু এটা কিন্তু আর লেখার কিছু দরকার, আমি লিখে দিয়েছি, প্রত্যেকটাতে লিখেছি এগুলোকে। এটা প্রথম কার্ডটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। ঠিক আছে, এগুলো শিখিয়েছি। প্রধান আশ্রয় বাক্য, এই যে দ্বিতীয় লাইনটা আছে না, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য। আর এটা তো সিদ্ধান্ত, শেষের লাইনটা হচ্ছে সিদ্ধান্ত। ঠিক আছে, তো প্রথমকার লাইনটা প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। ঠিক আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, লিখতেও পারো, আর আসলে যদি সময় থাকে লিখে দিবে। প্রধান আশ্রয় বাক্য আসলে অনেক জায়গা লাগবে, তো যার জন্য আমি লিখলাম না, কিন্তু আমি লিখে দিয়েছি। হ্যাঁ, জায়গা থাকলে তো, আমার খাতাটা ছোট হয়ে গেছে, জায়গা থাকলে তোমার লিখবে, আর না লিখলেও অসুবিধা নেই, কিন্তু জাস্ট তোমাকে জানতে হবে যে প্রথমকার লাইনটা প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রয় বাক্য। ঠিক আছে, আর এটা সিদ্ধান্ত। হয়ে গেল সাজানো। এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা এটা সাজানো হয়ে গেল, এবার আমরা দেখব এবার আমরা এখানে দেখব দোষ আছে কি না এটাতে। হ্যাঁ, দোষ আছে কি না এটাতে দেখবো, দোষ আছে কি না। তো তার মানে কি করবো, পদগুলো মিলিয়ে নেবো। তাহলে আমরা পদগুলো ভালো করে দেখো তো, এই যে চাঁদ, আমরা জানি প্রত্যেকটা পদ দুবার করে বসে। হ্যাঁ, তো চাঁদ আর চাঁদ এস পদ যদি দেই, তাহলে সূর্যের চারিদিকে পি পি পদ, আর সিদ্ধান্ত হচ্ছে এস, উদ্দেশ্য পদ আর বিধেয় পদটা হচ্ছে এস পি নিয়ে গঠিত। তো চাঁদ উদ্দেশ্য পদ এস, আর বিধেয় পদ না পি। পি মানে কি পক্ষ, পি মানে সাধ্যপদ, এস মানে কি পক্ষপদ। তো মিলাও তো, মিলিয়ে দেখো তো, সূর্যের চারিদিকে, তাহলে এ চাঁদ এস, সূর্যের চারিদিকে ঘোরে, সূর্যের চারিদিকে ঘোরে। হ্যাঁ, সূর্যের চারিদিকে ঘোরে কি, তাহলে পি। চাঁদ এস পদ, সূর্যের চারিদিকে ঘোরে, সূর্যের পি পদ, প্রত্যেকটা পদ দুবার করে, পদগুলো মিলিয়ে নাও। হ্যাঁ, তারপর দেখো পৃথিবী, আর পৃথিবীর চারিদিকে ঘোরে, একই পদ না। তাহলে হয়ে গেল কটা, হয়ে গেল কিন্তু তিনটা, আগে চারটা। তার মানে এম পদ হওয়া উচিত ছিল, এম পদ কিন্তু হলো না। এই যে তিনটা আর চারটা, কিন্তু পদ তো তিনটাই থাকে। তাহলে প্রথমকার নিয়মটা কি, ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তার বেশিও না কমও না। কিন্তু ভালো করে দেখো, এখানে পদ মিলাতে গিয়ে ধরা পড়ে গেল, চারিপদ ঘটিত সবার প্রথমে ধরা পড়ে যায়। এই যে চাঁদ এস পদ, সূর্যের চারিদিকে সূর্যের পি পদ, তো সেম সিঙ্গেল চাঁদ একই পদ, সূর্যের চারিদিকে সূর্য একই পদ, তাহলে দুটা পদ হলো, প্রত্যেকটা পদ দুবার করে বসে, আলটিমেটলি পদ থাকে তিনটা। তো পৃথিবী আর পৃথিবী চারিদিকে ঘরে, একই কথা কি না, হয় পৃথিবী থাকতো, নাহলে পৃথিবী, যেমন এটা সিঙ্গেল হলো। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কটা, চারটা পদ। তাহলে পদ দেখা গেল চারটা। তো এখানে কি দোষ হয়ে যাবে, চারিপদ ঘটিত দোষ। আর সংস্থান, আমি বলছি চারিপদ ঘটিত দোষে সংস্থান হয় না। এবার কেন সংস্থান হয় না স্যার, কারণ এই জন্যই সংস্থান হয় না যে এখানে তিনটা পদের বেশি দেখা যাচ্ছে। আর সংস্থান কিন্তু তিনটা পদের ভিত্তিতেই সংস্থান হয়। কারণ সংস্থানের সংজ্ঞাটা কি, সংস্থান নিয়ে, মূর্তি নিয়ে আমি আলাদা ক্লাস করিয়েছি, প্লেলিস্টটিকে দেখে নেবে। ঠিক আছে, সংস্থান হচ্ছে, আর এটা এই যে চারিপদ ঘটিত দোষেরও ক্লাস আমি করিয়েছি, আগেও করিয়েছি। চারিপদ ঘটিত কোনো সংস্থান হয় না। তো সংস্থান কি, সংস্থান হবে না। কেন হবে না, কারণ সংস্থান হচ্ছে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় সেটাই, কিন্তু হেতুপদই তো হচ্ছে না, চারটা হয়ে যাচ্ছে। তো সংস্থান কি করে হবে, তাহলে সংস্থান হয় না। ঠিক আছে, তো এখানে লিখবে তোমরা সংস্থান, এখানে লিখে দিবে সংস্থান হয় না। ঠিক আছে, দোষ লিখে দিবে, দোষ আগে লিখবে, দোষ লিখবে, দোষ হচ্ছে চারিপদ ঘটিত দোষ। চারিপদ ঘটিত দোষ, চারিপদ ঘটিত দোষ। হ্যাঁ, আর চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদ ঘটিত দোষ, যাই লেখো একই ব্যাপার। চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদ চারটা পদ দোষ। আর এখানে সংস্থান লিখবে, সংস্থান পয়েন্ট করবে, হয় না, সংস্থান হয় না। সংস্থান হচ্ছে, সংস্থান লিখবে, সব পয়েন্ট করে লিখবে, সংস্থান হচ্ছে হয় না বা সম্ভব নয়, যেটা যা ইচ্ছা লিখবে। সংস্থান হয় না বা সংস্থান সম্ভব নয়। মূর্তি বলতে কি, আলটিমেটলি মূর্তি যে এগুলোই তো মূর্তি, যে বচনগুলো বার হয় সেগুলো তো আমরা নাম দিই, হয় বৈধ মূর্তি দেই, নাহলে অবৈধ মূর্তি। আলটিমেটলি এই যে মূর্তি বলতে এগুলোই বোঝায়, এই তিনটাই হচ্ছে মূর্তি। লিখে দিবে মূর্তি লিখে দিবে হচ্ছে মূর্তি মূর্তি। আর বিচার, তাহলে কি এটার ক্ষেত্রে বিচার কি, বিচার তো আমি শিখিয়েছিলাম। বিচার কি, সরাসরি বিচার চারিপদ ঘটিত দোষের দোষটা যেটা হলো তার বিচার। তো কি বিচার লিখবে,
যে এই যুক্তিটি আমি বিচার তো শিখিয়েছি, এমনভাবে বিচার শিখিয়েছি, তো এই যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে। তার আমিও এত লিখছি না, লিখলে প্রচুর হবে, কারণ আরেকটা উত্তর দেখাতে হবে, লিখলে প্রচুর হয়ে যাবে, প্রচুর লেন্দি ভিডিও হয়ে যাবে। কারণ চারিপদ ঘটিত দোষে দুষ্ট, এই যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো এগুলো আমি লিখে দিয়েছি, বলে দিয়েছি, শিখিয়ে দিয়েছি, আমি নতুন জাস্ট বলে দিচ্ছি। তো এই ক্লাসটা করা, বাকি ক্লাসগুলো করে দেবে, লেখা আছে, সুন্দর করে লেখা আছে, ক্লাস করানো আছে, প্রচুর ক্লাস করিয়েছি, তো আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে। এই যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না। এবার এইটা যেটা দেখে তুমি বুঝতে পারলে চারিপদ ঘটিত দোষ, ওটাই এখন ব্যাখ্যা করতে হবে। কারণ হ্যাঁ কি বললাম, এই যুক্তিটি চারিপদ ঘটিত দুষ্ট, কারণ ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না। কিন্তু এখানে এগুলো ব্যাখ্যা করতে হবে। কিন্তু এখানে চাঁদ একটি পদ, সূর্য চারিদিকে একটি পদ, পৃথিবী একটি পদ, পৃথিবীর চারিদিকে একটি পদ, এমন করে 4টি পদ দেখা গেছে। হ্যাঁ, সুতরাং এই যুক্তিটি হচ্ছে ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, এই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, সুতরাং যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট। ব্যাস, এই বিচার কমপ্লিট। এবার বিষয় হচ্ছে স্যার নাম্বারগুলো তাহলে একটু বলেন। বিচারটা হয়ে গেল, বিচার কিন্তু সুন্দর করে শিখিয়েছি, শুধু একটা ক্লাস করলে হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস, যেমন চারিপদ ঘটিত একটা দোষের ক্লাস, অবৈধ সাধ্য দোষের একটা ক্লাস আছে, অবৈধ পক্ষ দোষে একটা ক্লাস আছে, অব্যপ্য হেতু দোষে একটা ক্লাস আছে, নয়ার্থক আশ্রবাক্য জনিত একটা ক্লাস, সবগুলো ক্লাসগুলো যত লজিক হয় সবগুলোর ক্লাস আছে, নিরপেক্ষ নেই। আর আরেকটা ক্লাস আছে কি, যেটাতে কোনো দোষ হয় না, সেটারও ক্লাস আছে। সবগুলো ক্লাস করো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা ক্লাস করিয়েছি, যত ধরনের লজিক হয় সবগুলোই করিয়েছি। তো এটা ক্লিয়ার হয়ে গেল, বিচার তো আমি শিখিয়ে দিলাম। এখন বিষয় নাম্বারগুলো স্যার বলে দেন। নাম্বার বলতে কি, এই যে আদর্শ আকার দেখছো, এই আদর্শ আকার, এই যৌক্তিক আকার, এটার উপরে 1 নাম্বার থাকবে। এটার উপরে এটা যদি ঠিক করো তাহলে তোমরা 1 নাম্বার পাবে। টোটাল আলটিমেটলি 4 নাম্বার থাকে, এটা 1 নাম্বার। এই যে মূর্তি, এই দোষ দেখছো, এই যে দোষটার নাম, এই দোষটা যদি ঠিক উল্লেখ করতো তাহলে 1 নাম্বার। কয় নাম্বার হলো? 2 নাম্বার হলো, ঠিক আছে। আর এই যে বৈধতা বিচারটা যদি করতে পারো, বিচারটাতেও থাকে 1 নাম্বার। তাহলে বিচারে 1 নাম্বার, দোষে 1 নাম্বার, সঠিক দোষ উল্লেখ করতে পারলে 1 নাম্বার। আর এগুলো যেহেতু বড় বড়, এটা বার করা একটু কঠিন ব্যাপার, দোষটাও বার করা কঠিন ব্যাপার, বিচারটাও লেখা কঠিন ব্যাপার। আলটিমেটলি বিচারে 1 নাম্বার, দোষে 1 নাম্বার, আর এই যে হচ্ছে তোমার আদর্শ আকারে 1 নাম্বার। তাহলে কয় নাম্বার হলো? 3 নাম্বার। আর ছোট ছোট নাম্বার হাফ নাম্বার সংস্থান আর মূর্তিতে হাফ হাফ করে 1, টোটাল কত হলো? 4। এই হলো তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে কোনো একটা ভুল হলেও তোমরা বাকিটা নাম্বার লিখলে 4-এ 4 পেয়ে যাবে, আবার 3ও পেতে পারো। তো এই হলো তোমাদের, ক্লিয়ার হয়ে গেল সব, যেহেতু এগুলো টাফ। তো আমি এমনভাবে লজিক শিখিয়েছি, টাফ বলে আর কিছু থাকবে না। তোমরা প্রত্যেকটা ক্লাস করো এই অধ্যায়ের জলের মতো। এটা যেমন চারিপদ ঘটিত দোষ, বাকিগুলোও শিখিয়েছি। এই অধ্যায়ের ক্লাসগুলো করো। জীবনে লজিক পারি না বললে হবে না, আমি ওইভাবেই শিখিয়েছি, তোমাদের যাতে সুবিধা সেইভাবেই আমি লজিক শিখিয়েছি, যত রকমভাবে সহজভাবে শেখানো যায়। আর বিচার দোষ এগুলোকে এমনভাবে, এই যে আদর্শ আকার যেমন শিখিয়ে দিলাম, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল। বাকি ক্লাসগুলো করো, প্রত্যেকটা ক্লাস করো জলের মতো, কয়টা ক্লাস করো জলের মতো, ক্লিয়ার হয়ে যাবে। এটা কিভাবে বার করতে হয়, এটা কিভাবে, সবগুলো শিখিয়েছি, ঠিক আছে। তো এটা ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আরেকটা যে প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি ছিল তোমাদের? এই যে সে কুসংস্কারাচ্ছন্ন, এটা হচ্ছে তোমরা কিন্তু তোমরা এটাও করতে পারোনি। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার উত্তরটা কি হবে, ঠিক আছে। তো এটাও একইভাবে তোমাদেরকে সাজাতে হবে, একইভাবে যেরকম তোমরা আগেরটা যেমন যেরকম তোমরা আগেরটা সাজালে একইভাবে সাজাতে হবে, এটাও সাজাতে হবে, এটাও একই নিয়মে সাজাতে হবে। কি সাজাতে হবে? এটা হচ্ছে তোমাদের ওই একই নিয়মে। অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তো এখানে অতএব সুতরাং কাজেই আছে কি? নেই। তাহলে কারণ কিংবা কেননা আছে কি? হ্যাঁ আছে, কারণ কিংবা কেননা আছে। এই যে কারণ কিংবা কেননা, তাহলে এটা থাকলে আগের বাক্যটা সিদ্ধান্ত। তাহলে কারণ আছে, আগের বাক্যটা মানে কি? এটা। তো এটাও একইভাবে সাজিয়ে নিই, চলো সাজিয়ে নিই। এটাও একইভাবে সাজিয়ে নিই। তো এটা কি? এখানে হচ্ছে যৌক্তিক আকার, হ্যাঁ যৌক্তিক আকার বা আদর্শ আকার, যেটাই লেখো ইচ্ছা, আমি দুটো লিখিয়ে দিয়েছি, তোমাদের যেটা ইচ্ছা সুন্দর লিখবে, ঠিক আছে। আদর্শ আকার, যৌক্তিক আকার বা আদর্শ আকার, যেটাই লিখো একটা লিখবে, ঠিক আছে। দুটো লেখার দরকার নেই, আমি তোমাদের বলে দিয়েছি যেটা ইচ্ছা লিখবে, ঠিক আছে। তো এবার সাজানো কি, সবার আগে সিদ্ধান্ত কি হবে? তাহলে এই যে সে কুসংস্কার জন্য এটা হবে সিদ্ধান্ত। তাহলে সে কুসংস্কার নয়, তাহলে এটা কোন বচন হবে? ই বচন হবে। সে নয় কুসংস্কারাচ্ছন্ন। সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে। তো সিদ্ধান্তটা আমি করিনি। সে নয়, এখানে সে নয় কুসংস্কারাচ্ছন্ন, ঠিক আছে। কুসংস্কারাচ্ছন্ন,
এটা কোন বচন? এটা কিন্তু ই বচন হবে। হ্যাঁ, সে নয় কুসংস্কারাচ্ছন্ন। তারপরে যে সে শব্দটা দুটা একটা লাইন নেওয়া হয়ে গেল, একটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার সে শব্দটা এই যে উদ্দেশ্য পদ, এটা যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয়। সে করে যে এটা, তাহলে এখানে আছে, এটা হবে দ্বিতীয়। সে অজ্ঞ নয়, তাহলে এটা হচ্ছে কি বচন? সে নয় অজ্ঞ। আবার যেহেতু এই যে অজ্ঞ মানুষ আছে, তাহলে অজ্ঞ মানুষ যোগ করে দিবে, সে নয় অজ্ঞ মানুষ, কারণ যেহেতু এখানে অজ্ঞ মানুষ আছে, অজ্ঞ আর অজ্ঞ মানুষ একই ব্যাপার, ঠিক আছে? সে নয়, তাহলে অজ্ঞ মানুষ। নিচ থেকে উপরে উঠতে হবে, তাহলে সে নয় অজ্ঞ মানুষ। এখানে মানুষ অ্যাড করলাম কেন? কারণ একই তো দেখতে ভালো লাগে, তার দুটো একই পদ থাকবে। হ্যাঁ, আলটিমেটলি এটা কিন্তু তিনটা পদ না, অজ্ঞ আর অজ্ঞ মানুষ ব্যাপারটাকে আলটিমেটলি তাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? না লিখলে অসুবিধা নেই। সে নয় অজ্ঞ মানুষ, এটা হচ্ছে ই বচন। হয়ে গেল, দুটা হয়ে গেল। তাহলে দুইটা হয়ে গেল, পড়ে থাকলো কোনটাই? যে পড়ে থাকলো কারণ এই যে সব অজ্ঞ মানুষই কুসংস্কার, এটা পড়ে থাকলো। আর এটা কোন বচন হবে? এটা এ বচন হবে। সকল অজ্ঞ মানুষ হয় কুসংস্কারাচ্ছন্ন, এটা হচ্ছে এ বচন হবে। সকল অজ্ঞ মানুষ হয় কুসংস্কারাচ্ছন্ন, সবার উপরে এটা। সকল অজ্ঞ মানুষ হয় কুসংস্কারাচ্ছন্ন। কুসংস্কারাচ্ছন্ন, এটা কোন বচন? এ বচন। হয়ে গেল। তো এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা তো প্রধান আশ্রয় বাক্য। তোমরা লিখে দিবে অপ্রধান আশ্রয় বাক্য। আর এটা হচ্ছে সিদ্ধান্ত, শেষের লাইনটা, ঠিক আছে? তো এটা প্রধান আশ্রয় বাক্য, এটা সিদ্ধান্ত। লিখলেও হবে, না লিখলেও হবে। প্রধান আশ্রয় বাক্য একটু হাইপেন দিয়ে, অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত, ঠিক আছে? তো হয়ে গেল সাজানো। এবার কি করব? এবার হচ্ছে আমরা পদগুলো মিলিয়ে নিব। এই যে এস পদ, এস আর সিদ্ধান্ত কি পি পদ। যে এস পদ সিদ্ধান্ত এসপি নিয়ে গঠিত। এস মানে পক্ষপদ, পি মানে সাধ্যপদ। তো এবার এসটা মিলিয়ে দিই, প্রত্যেকটা পদ দুবার করে বসে। সে, তাহলে সে, এটাও এস। কুসংস্কারের জন্য কুসংস্কার, তাহলে পি, এটাও পি, যেহেতু এটা পি, এটা পি। এবার এই যে অজ্ঞ মানুষ আর অজ্ঞ মানুষ, তাহলে এম। কারণ এই এম পদটা একমাত্র আশ্রয় বাক্যেই থাকে, ঠিক আছে? মিলানো হয়ে গেল, তার মানে পদগুলো ঠিক আছে, ঠিক আছে? হয়ে গেল মিলানো, পদ ঠিক আছে। এখানে চারিপদ দোষ হলো না, চারিপদ দোষটা শুরুতেই ধরা পড়ে যায়, চারটা পদ হয়ে গেলে, ঠিক আছে? ওইটা আরো সোজা, জলের মতো। তো এবার হচ্ছে আমরা এখানে কি করব? এখানে বিচার করব। এবার দোষ দেখবো, দোষ আছে কিনা। এবার দোষ দেখার নিয়ম কি? আমি বলছিলাম ন্যায়ের কিন্তু টোটাল কিন্তু নিয়ম আছে কয়টা? 10টা। সাধারণত নিয়ম কয়টা? 10টা নিয়ম। কিন্তু তার মধ্যে 4টা নিয়ম পালন করলে, 4টা নিয়মকে নিয়ে আলোচনা করলে, আমি কিন্তু 4টা নিয়ম শিখিয়েছি। কেন শিখিয়েছি? কারণ 4টা নিয়ম দিয়ে সঠিকভাবে বৈধতা বিচার করা যায়। আমি ওইভাবে শিখিয়েছি যাতে এই জন্য আমার প্রত্যেকটা লজিক যদি তুমি করে থাকো, প্রত্যেকটা লজিক তুমি পারবে, ঠিক আছে? তো 4টা নিয়ম কি? প্রথম নিয়ম কি বলছিলাম? প্রথম নিয়ম যে ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না। এই যে প্রথমকার নিয়মটা প্রথমে ধরা পড়ে যায়। তো যাই হোক, ওটা প্রথম নিয়মটা পাস, তার 3টা পদ আছে। দ্বিতীয় নিয়ম কি? যে ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে হেতুপদকে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, এটা অবশ্যই ব্যাপ্য হতে হবে। তো হেতুপদটা দেখি, এ বচনের উদ্দেশ্য পদ কি ব্যাপ্য, তাহলে ব্যাপ্য আছে, তার মানে 2 নম্বর নিয়মটা পাস। পাপ্পু পাস হয়ে গিয়া, ঠিক আছে? তার মানে 2 নম্বর নিয়মটা পাস। এবার চলো 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ওটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে এম পদের নিয়ম তো পাস হয়ে গেল। এই নিয়মের ক্ষেত্রে এস আর পি কে আমরা দেখবো। এস আর পি কে তখনই দোষ হবে যদি পি পদটা আশ্রয় বাক্যে অব্যাপ্য থাকে, মানে অব্যাপ্য হয়, তবেই তাকাবো। সিদ্ধান্তে ব্যাপ্য হলে দোষ। সেটা যদি পি পদটা হয় তাহলে সাধ্য দোষ, আর যদি অবৈধ সাধ্য দোষ, আর যদি এসটা হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। তো চলো প্রথমে যে লাইনটাতে আছে, প্রথমের লাইনটাতে প্রধান আশ্রয় বাক্যে কি পদ আছে? পি পদ আছে। পি পদটার নাম কি? সাধ্য পদ। তো এ বচনের বিধেয় পদ কি? অব্যাপ্য। পি পদটা আছে কোথায়? বিধেয় স্থানে আছে, তাহলে এ বচনের বিধেয় পদ অব্যাপ্য। অব্যাপ্য হলেই তবেই তাকাবো সিদ্ধান্তের দিকে। চলো দেখি, এখানে অব্যাপ্য আছে, সিদ্ধান্তে কি আছে? সিদ্ধান্তে ই বচন দুটি পদই ব্যাপ্য। তো সিদ্ধান্তে দেখো কুসংস্কার, এখানে অব্যাপ্য, এখানে ব্যাপ্য, এখানে অব্যাপ্য, এখানে ব্যাপ্য, এই জন্যই দোষ। এটা কোনটা? পিপত্তা নাম কি? অবৈধ সাধ্য দোষ। তো এবার তোমার প্রশ্ন, স্যার আমি কি করে বুঝবো যে প্রথমেই এটার দোষ? এটাও তো হইতে পারে, এস পদটাও তো হইতে পারে। হ্যাঁ, ভালো করে দেখো, ই বচনের দুটা পদই ব্যাপ্য, এস পদ ব্যাপ্য, এম পদ ব্যাপ্য। কিন্তু এই নিয়মের ক্ষেত্রে 3 নম্বর নিয়মের ক্ষেত্রে তো এস আর পি কেই দেখতে বলছে, কারণ এম পদের নিয়ম তো পাস হয়ে গেছে, 2 নম্বর নিয়মই তো পাস হয়ে গেল।
এই যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, এক জায়গায় ব্যাপ্য হলেই 2 নম্বর নিয়ম পাস। 3 নম্বর নিয়মটার ক্ষেত্রে খালি দেখতে হবে এস আর পি কে। তো যেহেতু প্রথম প্রধান আশ্রয় বাক্যে পি পদটা আছে, তো পি পদে প্রথমটা আগে দেখবো, এটাই দেখবো আগে। তো এখানে অব্যপ্য, সিদ্ধান্তে ব্যাপ্য, এই জন্য এটা দোষ। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার বাকিটা দেখি, বাকিটা ভালো করে তো এটা দোষ হয়নি। এই যে ই বচনে দুটা পদই ব্যাপ্য, তো ব্যাপ্য হলে তাকাবো না, কি হলে তাকাবো, অব্যাপ্য হলে তাকাবো। নিয়ম বলছে যে পদ আশ্রয় বাক্যে, আশ্রয় বাক্য এই দুটো আশ্রয় বাক্য, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এটাই নিয়ম। তো যে পদ বলতে কোনটা, এস আর পি কে বলছে, এখানে অব্যপ্য, সেটা এখানে অব্যপ্য হলে ওখানে ব্যাপ্য হতে পারে না, এটাই নিয়ম, হলেই দোষ। তো এটা অব্যপ্য, এখানে এ বচনে বিধেয় পদ অব্যপ্য, এখানে ব্যাপ্য, এই জন্য দোষ। এখানে এটা তো ব্যাপ্য হলে তো ঠিকই আছে, তাহলে এস পদটা নিয়ম পালন করছে। ব্যাপ্য হলে তাকাবো না, অব্যপ্য হলে এখানে অব্যপ্য হতে হবে, এখানে ব্যাপ্য, তবেই দোষ। সেটা যদি পি হয় তাহলে অবৈধ সাধ্য দোষ, যদি এস হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। তো এখানে দেখো পিটা নিয়ম পালন করেনি, এখানে অব্যাপ্য, এখানে ব্যাপ্য, কারণ এই বচন দুটা পদই ব্যাপ্য, এই জন্য এটা দোষটার নাম হচ্ছে অবৈধ সাধ্য দোষ। অবৈধ সাধ্য দোষ ক্লিয়ার হয়ে গেল, এই দোষ অসাধারণ। এবার হচ্ছে তাহলে এটা 1 নাম্বার, এই যে সাজালো, এটা এত সুন্দর করে প্রত্যেকটা লজিক শিখিয়েছি, কয়েক ক্লাসগুলো করো, সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এটা যেমন করলে বাকিগুলো এবার প্লে লিস্ট করে নেবে। তাহলে অবৈধ সাধ্য দোষ। এবার হচ্ছে কি, এটা দোষ হয়ে গেল। এবার সংস্থানটা কি, সংস্থান এখানে পয়েন্ট করো, সংস্থান কিভাবে বার করতে শিখিয়েছি। আলটিমেটলি 3টা লাইন আছে, 3টা লাইন তুলে দাও, 3টা লাইনের প্রথমকার প্রধান আশ্রয় বাক্যের লাইনটা কি আছে, এম আর পি। এর প্রথমকার মনে করো হাড়, এগুলো হাড় মানুষের একটা কঙ্কাল বডি যেমন থাকে না সেরকম, এটার ভিতরে আকারটা কি, এই যে এম আর পি, এমপি, প্রথমকালের যে এম আর পি পদগুলো যে দিলাম ওগুলো তুললাম। দ্বিতীয় লাইনটাতে কি আছে, এই যে এস আর এম, প্রথমে যেটা পদ হবে সেটার নাম দিত এস এম। তৃতীয় লাইনে কি আছে, এই যে এসপি, এই যে এসপি শিখিয়েছি কিভাবে। তারপরে কাজ কি, হেতুপদকে শুধু হেতুপদকে জোড়া দাও। হেতুপদ কথা আছে, প্রথমে হেতুপদ আছে, এখানে হেতুপদ, দ্বিতীয় লাইনে হেতুপদ আছে, হেতুপদ এম মানে হেতুপদকে হেতুপদ জোড়া দাও, জোড়া কানেক্ট করে দিলাম। এই যে এটাই হচ্ছে সংস্থান, কানেক্ট করে দিলাম। যে ছবিটা হয়, যে ছবিটা হলো, এই ছবিটা হচ্ছে প্রথম সংস্থান। তো সংস্থান কটা আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তো 4 রকম সংস্থান, সেগুলো তো আমি ক্লাস করিয়েছি, তো সেগুলো বাকি ক্লাসগুলো দেখে নেবে। এটার ক্ষেত্রে যেমন এটা সংস্থান হলো, তো এটা, এরপর বাকি ক্লাসগুলো একটা ক্লাসের মধ্যে সব ক্লাসগুলো তো করা যায় না, এটার ক্ষেত্রে এটা ক্লাস, বাকি ক্লাসগুলো দেখে নেবে। তো এইভাবে সংস্থান বার করতে হয়। তো এটা হয়ে গেল সংস্থান, ক্লিয়ার হয়ে গেল সংস্থান। এটা প্রথম সংস্থান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ওগুলো বাকি ক্লাসগুলো দেখে নেবে, ওগুলোতে করে দেওয়া আছে, ঠিক আছে। তো হয়ে গেল সংস্থান, এবার সংস্থান হয়ে গেল, দোষও হয়ে গেল। এবার মূর্তি বলতে কি, যেহেতু এটা হচ্ছে দোষ হয়ে গেল, মনে রাখবে দোষ হলে এই যে বচনগুলো হলো না, এই যে মূর্তি মানে কি, যে বচনগুলো সেগুলোকে বলে মূর্তি বলা হয়, সেটা হয় বৈধ হবে, নাহলে সেটা অবৈধ হবে। তো যে দোষ হয়ে গেলে এই বচনগুলো শুধু অবৈধ মূর্তি হয়, প্রত্যেকটা সংস্থানে আলাদা আলাদা বৈধ মূর্তি আছে, ঠিক আছে। তো দোষ হয়ে গেলে, এই যে যেহেতু দোষ হয়ে গেল, আর সংস্থা এই যে মূর্তিটা হলো, এটার নাম, মূর্তিটা হচ্ছে অবৈধ মূর্তি, আর এখানে কোনো নাম বলা যাবে না। অবৈধ, যদি দোষ না হতো তাহলে সেটা বৈধ মূর্তি। এই দোষ না হলে তারও বিচার আছে, সেটা আলাদা ক্লাস আছে। এটাতে যেহেতু দোষ হয়েছে, তো এটা দোষেরও এই ধরনের ক্লাস, তো এই ধরনের এটা ক্লাস, সঙ্গে আরও অনেক ক্লাস আছে এই ধরনের, সেটাও তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে। আর যেটা দোষ নেই তার বিচার আলাদা, তার মূর্তি আলাদা, তার কি মূর্তি হয় সেক্ষেত্রে সেটার আলাদা বিচার। এটাতে দোষ হয়েছে, এই জন্য এটার মূর্তিটা হবে অবৈধ মূর্তি, আর এখানে নাম বলা যাবে না। প্রথম সংস্থানের মূর্তিগুলোর নাম কি, বারবারা, সিরান, ডেরিয়া, ফেরিও। কিন্তু এখানে যেহেতু দোষ হয়েছে তার নামগুলো দেওয়া যাবে না। দোষ হলে কোনো নাম দেওয়া যায়, শুধু নামগুলো বলতে হবে, বলতে হবে। এটা কোন মূর্তির সেটা নাম বলা যাবে না, শুধু মূর্তিটার নাম বলতে হবে অবৈধ মূর্তি, ব্যাস। দোষ হলে অবৈধ মূর্তি, আর দোষ না হলে তার নাম দিতে হবে, যে সংস্থান তার নাম দিতে হতো, তখন এটা কোন সংস্থানের নামটা সেটা বলতে হতো, ঠিক আছে। তাহলে হয়ে গেল, সংস্থান হয়ে গেল। এবার মূর্তিটা কি, মূর্তিটা তো সরাসরি এখানে লিখে দিব, বিচারে লিখে দিব। হ্যাঁ, বিচারে লিখলেও হবে, আলাদা করে লিখলেও হবে, বিচারে লিখে দিই। আমি বিচারটা ওইভাবে শিখেছি। তো এটার ক্ষেত্রে বিচারটা আমি কি শিখেছি, যে যুক্তিটি কোন সংস্থান বাড়ালো, যুক্তিটি হচ্ছে প্রথম সংস্থান বাড়ালো। তো প্রথম সংস্থান হলো এটা, এর উল্টাটা কিন্তু চতুর্থ সংস্থান, ঠিক আছে। তো প্রথম সংস্থান, তো বিচারে লিখবো যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত এবং অবৈধ মূর্তি, অবৈধ মূর্তি, বিচারে লিখে দিলাম অবৈধ মূর্তি। তারপর লিখবে, হ্যাঁ, যুক্তিটি
অবৈধ সাধ্য দোষে দুষ্ট। আমি বিচার একইভাবে শিখিয়েছি, যেগুলো দোষ হয় সেগুলোর বিচার একইভাবে শিখিয়েছি, বাকি ক্লাসগুলো তোমরা দেখে নিবে। যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে প্রধান যেটা ঘটেছে, যেটা দেখে তুমি বুঝতে পারলে এটা তো অবৈধ সাধ্য দোষ ঘটেছে, সেই ব্যাখ্যাটাই বিচার করতে হবে। এখন এগুলো আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা ক্লাসে লিখে দিয়েছি, শুধু একটা ক্লাস করলে হবে না, এই ক্লাসটা করে বুঝে যাবে, বাকি ক্লাসগুলো আরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবৈধ সাধ্য দোষ কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে প্রধান আশ্রয়বাক্যের এ বচনে সাধ্যপদ সাধ্যপদ অব্যপ্য হয়েছে, বিধেয় স্থানে থাকায় অব্যপ্য হয়েছে, বিধেয় স্থানে সাধ্যপদ অব্যপ্য হয়েছে। অথচ ওই পদই সিদ্ধান্তের ই বচনের দুটি পদ ব্যাপ্য হওয়ায় অব্যপ্য হয়েছে, বা দুটি আলটিমেটলি তো ই বচনের দুটো পদই অব্যাপ্য, বা বিধেয় স্থানে থাকা ব্যাপ্য হয়েছে, ই বচনের দুটো পদই তো ব্যাপ্য, তো এখানে অব্যাপ্য এখানে ব্যাপ্য হয়েছে, যেটা ঘটেছে সেটাই বলতে হবে, ব্যাপ্য হয়েছে। ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে। কি ঘটলো, কি দেখতে পেলে, যে প্রধান আশ্রয়বাক্যের এ বচনের বিধেয় স্থানে সাধ্যপদ অব্যাপ্য হয়েছে, অথচ ওই পদই সিদ্ধান্তের ই বচনে দুটা পদ ব্যাপ্য হওয়ায় ব্যাপ্য হয়েছে। দুটা পদ আলটিমেটলি ই বচনের দুটা পদই ব্যাপ্য, ফলে ব্যাপ্য হয়ে গেছে, একই পদ ওই পদই ব্যাপ্য হয়েছে, ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি হচ্ছে অবৈধ সাধ্য দোষে দুষ্ট। এই বিচারগুলো প্রচুর বিচার লিখিয়েছি, এই কথাটাই হচ্ছে আমি লিখিয়েছি। তো বিচার অনেকভাবে লিখতে পারবে, তো আমি একটা সহজভাবে বিচার লিখে দিয়েছি, তোমাদের যেটা ভালো হবে, তোমার যদি মনে হয় যে তোমার থেকে আরও তোমার কাছে সহজভাবে বিচার হয়, তো আমি জলের মতো ক্লিয়ার এমনভাবে বিচার শিখিয়েছি যদি একই বিচার সব জায়গায় লিখতে পারো। কিন্তু মনে রাখবে অবৈধ কোন জায়গাটাতে চেঞ্জ করতে হবে সেটা আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিয়েছি। তো এই হলো তোমাদের আজকের বিচার, তো বাকি ক্লাসগুলো দেখে নিবে, জলের মতো ক্লিয়ার হবে। তো এই হলো তোমাদের, আশা করি এই ক্লাসটা দেখার পর আরও জলের মতো ক্লিয়ার হলো। তো এই পরীক্ষা ছিল, তো এবার ক্লাসগুলো করে নাও, এইভাবে প্রত্যেকটা ক্লাস করো। আমি 100% বললাম, তোমাদের কোনো অসুবিধা, পরীক্ষার প্রত্যেকটা লজিক এমসিকিউ 100%। তো ফুল টিউশনটা এই সুযোগটা হাতছাড়া করবেন, ফুল টিউশনটা প্লেলিস্টটিকে দেখে নাও, আর প্লিজ যাদের টিউশন দরকার প্রকৃত তাদেরকে শেয়ার করো।